হ্যালো ক্লাস, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আছে আজকে আমি প্রান্ত বিশ্বাস। আজকের ক্লাসটাতে মূলত আমি তোমাদের শেখাবো হচ্ছে সেট। আজকের পুরো ক্লাসটা জুড়ে তোমরা যত আলোচনা করবো সব হচ্ছে সেট নিয়ে আলোচনা করা হবে। তোমাদের 19-এর বইয়ের ম্যাথ বইয়ের প্রথম দিকেই অধ্যায় 2-এ দেখবা সেট ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে 2.1 হচ্ছে সেট এবং 2.2 হচ্ছে ফাংশন। আমি হচ্ছে 2.1 নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সেট। আশা করি আজকের ক্লাসটা যদি কেউ করো, যাদের সেট নিয়ে কোনো প্রবলেম থাকে বা কেউ সেট এখনো পড়েনি বা সেট নিয়ে কিছু ডাউট আছে, তোমার কিছু কোশ্চেন আছে, সবগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণরূপে। তো আর কথা না বলি, পুরো শুরু করে দিই ক্লাসটা। আজকের ক্লাসের মতো আমি বেসিক ক্লাস করবো, বেসিক প্রো ক্লাস চলবে। দেন হচ্ছে বেসিক প্রো ক্লাসটা শেষ হলে হচ্ছে তোমার এমসিকিউ সলভিং ক্লাস পাবা, সিকিউ সলভিং ক্লাস পাবা। তো সবগুলো ক্লাস দেখার জন্য তোমরা চোখ রাখবে আমাদের হচ্ছে এলিট একাডেমি পেজটাতে বা ইউটিউব চ্যানেলটা যেখান থেকে দেখতেছো, হয়তো ফেসবুকে দেখতেছো কেউ অথবা ইউটিউব থেকে দেখতেছো। ইউটিউব থেকে দেখলেও আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দেবা পরবর্তী ভিডিওর জন্য। তো চলো শুরু করি। প্রথমে কথা হচ্ছে সেট জিনিসটা কি। আমাদের দুনিয়ায় যত বাস্তবসম্মত জিনিস আছে সবকিছুর সমষ্টিকে বলা হয় সেট। আমাদের যে এখন কথা হচ্ছে বাস্তব জিনিসগুলা কি। আবার বলছি আমি, সেট কাকে বলে। সেট হচ্ছে আমাদের দুনিয়ায় যত বাস্তবসম্মত জিনিস আছে সবকিছু সমষ্টিকে সেট বলা হয়। ধরো দুইটা বাস্তবসম্মত জিনিস বা তিনটা বাস্তবসম্মত জিনিস, মানে কয়েকটা একাধিক একের অধিক কিছু সংখ্যার বা কিছু উপাদানের সমষ্টিকে সেট বলে। আবার একটির সমষ্টিকেও সেট বলা হয়। অর্থাৎ কোনো বাস্তবসম্মত জিনিস যেগুলো বাস্তবে আছে, যেগুলো আমরা প্রকাশ করতে পারি, ওগুলো। এখন কথা হচ্ছে বাস্তবসম্মত জিনিস কোনগুলা। আমাদের দুনিয়ায় মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাস্তব জিনিস, একটা হচ্ছে অবাস্তব জিনিস। বাস্তব জিনিস কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে, যেমন খাতা, কলম, সংখ্যা, বই, খাতা ইত্যাদি, যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে। আমরা হচ্ছে যেগুলো স্পর্শ করতে পারতেছে, যেগুলো অনুভব করতে পারতেছে। আর এইদিকে আছে অবাস্তব জিনিস। অবাস্তব জিনিস কোনগুলো? যেমন বাতাস। কেন বাতাস অবাস্তব জিনিস? কারণ অবাস্তব জিনিস আমরা জাস্ট স্পর্শ করতে পারি না, জাস্ট অনুভব করতে পারি যে আমাদের আশেপাশে বাতাস আসে, বা আগুন স্পর্শ করলেও আমাদের সমস্যা হয়। যেমন বাতাস, আগুন, বায়ু, এগুলো হচ্ছে স্পর্শ করতে পারে না, এগুলো হচ্ছে এর জন্য এগুলা অবাস্তব জিনিস। তো কি বললাম? কোনো বাস্তবসম্মত, কোনো বাস্তব সংখ্যার, বাস্তব বস্তুর সমষ্টিকে সেট বলা হয়। এখন তোমাদের বইয়ে মূলত সেট বলতে তোমাদের হচ্ছে সংখ্যার সেট সংখ্যা আলোচনা করা হয়েছে, যেমন 1 2 3 4, এটি একটা সেট। কিন্তু আমরা যদি সেট যখন খাতায় লিখবো তখন যদি 1 2 3 4 এভাবে শুধু লিখি তাহলে হবে না। কেন হবে না? কারণ তোমাদের বইয়ে দেখবা, তোমাদের বইয়ের নিয়ম অনুসারে আমরা জানি আমাদের ব্র্যাকেট আছে কয়টা, আমাদের ম্যাথে বন্ধনী বা ব্র্যাকেট আছে কয়টা। একটা হচ্ছে প্রথম বন্ধনী, একটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, একটা হচ্ছে তৃতীয় বন্ধনী। কিন্তু যখন আমরা সেট প্রকাশ করব, সেট যখন খাতায় লিখবো, তখন আমরা সবসময় সেট লেখার পূর্বে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করবো এবং লেখার পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করব। মানে সেট সবসময় দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হয়, দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ হয়। যেমন এখানে যেমন করেছি আমরা, যেমন একটা সেট 1 2, ধরে একটা সেট 1 2 3 4, অন্যান্য সংখ্যা থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, 100 200 বা 7 8, যে কোনো সংখ্যা থাকতে পারে। কিন্তু মেইন শর্তটা কি, যেটা হচ্ছে তোমার সেট সবসময় দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হবে এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ হবে। কিন্তু তুমি সেটের উপাদানগুলো লিখছো কিন্তু তোমার হচ্ছে তুমি বন্ধনী দাও না, তাহলে তোমার সেটটা ভুল হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা ধরো একটা সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করলাম সেটটা। এখন সেটের আবার উপাদান আছে। সেটের উপাদান কি কি? যে সকল সংখ্যা দিয়ে সেটটা গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে সেটের উপাদান। যেমন এখানে সেট গঠিত হচ্ছে কি দিয়ে? 1 2 3 4। এখন প্রত্যেকটাই, এই ধরো এটা হচ্ছে এ সেট, ধরো আমি যে সেটটা লিখছি সেটা হচ্ছে এ সেট। এ সেটের উপাদান কি? 1 2 3 4। এখন সেটের উপাদান তাহলে কি হবে? এ সেটের উপাদান হবে হচ্ছে 1 2 3 4, এবং প্রত্যেকটা
উপাদান মানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এই সেটের উপাদান বা এলিমেন্ট, এই উপাদানগুলো নিয়ে হচ্ছে সেট গঠিত হচ্ছে। আচ্ছা আমরা হচ্ছে আজকে আমি এই পাশে দেখতেছো কিছু সিরিয়াল বাই সিরিয়াল টপিক সাজাইছি, যেমন সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, এরপর হচ্ছে ফাঁকা সেট, উপসেট, প্রকৃত সেট, শক্তি সেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদো সেট, নিশ্চেদ সেট, ক্রমজোড়, কার্তসীয়, গুণজ, সবগুলো নিয়ে মূলত আজকে ক্লাসে আমি আলোচনা করব। আশা করি সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে চলো আলোচনা করি, হয়তো ক্লাসটা একটু খুব বড় হবে, কিন্তু আশা করি তোমাদের যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা বুঝতে পারবা। সবকিছু আলোচনা করবো তো এই জন্য ক্লাসটা একটু বড় হতে চলছে, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম হতে পারে, আরো কম হতে পারে। এখন আসি প্রথম যে বিষয়টা আলোচনা করবো। তোমরা আসলে এতক্ষণ আলোচনা করলাম সেট জিনিসটা কি, সেটটা কাকে বলে, আশা করি সেটা ক্লিয়ার হয়েছে। এখন এরপর আলোচনা করবো হচ্ছে আমরা সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের জন্য মূলত দুইটি পদ্ধতি আছে, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন গঠন পদ্ধতি কোনটা, তালিকা পদ্ধতি কোনটা? আচ্ছা আগে তালিকা পদ্ধতি ক্লিয়ার করি, তাহলে তোমার হচ্ছে ক্লিয়ার হবে। তালিকা পদ্ধতি মানে হচ্ছে তুমি সরাসরি যে উপাদানগুলো আছে, ধরো একটা সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, ধরো অন্য কিছু হতে পারে 3, অন্য কিছু হতে পারে 100 200, যে কোনো সংখ্যা হতে পারে। ধরো 1 2 3 4, সেই 1 2 3 4 জাস্ট লিখবা, মানে সরাসরি তুমি জাস্ট সংখ্যা দ্বারা প্রকাশ করতেছো। তালিকা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি তুমি বলতে পারো, তুমি চাইলে সংখ্যা পদ্ধতিও বলতে পারো এটাকে, বাট এর মূল নাম হচ্ছে তালিকা পদ্ধতি। বোঝার সুবিধাটা তুমি সংখ্যা পদ্ধতিও বলতে পারো এটাকে। সেট তালিকা পদ্ধতি কাকে বলে, তার মানে যেসব সেট সংখ্যা দ্বারা লেখা হয়, কোনো শর্ত থাকবে না, অর্থাৎ কোনো শর্ত থাকবে না, সরাসরি সেটটা লিখবো আমরা, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আবার গঠন পদ্ধতি, আরেকটা পদ্ধতি কি বললাম, গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি কোনটা, গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি মূলত শর্ত ইউজ করা হয়। ধরো কোন একটা তোমার হচ্ছে কোন একটা গঠন পদ্ধতির শর্তে লেখা আছে, তো একটা সেট লিখলাম, সেটটার নাম হচ্ছে এ, লেখা আছে সেকেন্ড ব্র্যাকেট, কারণ সেট শুরু ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, x belongs to x, sorry, x belongs to n, x belongs to x n 7 চেয়ে বড়, 10 চেয়ে ছোট। অর্থাৎ একটা সেট লেখা আছে হচ্ছে x belongs to x, x সাজেট x belongs to n, 7 চেয়ে ছোট, 7 চেয়ে বড়, 10 চেয়ে ছোট। মানে কি বোঝায়, যে সংখ্যাটা এই এ সেটের উপাদান হবে সেটা হচ্ছে 7 চেয়ে বড় হবে কিন্তু 10 চেয়ে ছোট হবে। এটা মূলত গঠন পদ্ধতি, মানে গঠনগত ভাবে তুমি লিখতেছো, সরাসরি তুমি লিখতেছো। তাহলে এটার উপাদান কি হবে, এটার উপাদান হবে হচ্ছে 7 চেয়ে ছোট, মানে 7 নিতে পারবো না আমরা, 7 চেয়ে বড় মানে 7 নিতে পারবো না, 7 চেয়ে বড় হতে হবে। তাহলে কি হবে, 8 দিলাম, 9 নিলাম। আচ্ছা আবার দেখো আমরা 10 নিতে পারবো, কারণ এখানে দেখো বলা হচ্ছে কি, এখানে বলা হয়েছে হচ্ছে 10 চেয়ে ছোট, 10 চেয়ে সংখ্যাটা ছোট হতে হবে, এর যে উপাদান সেটা 10 চেয়ে ছোট হবে। এখন 10 চেয়ে ছোট হচ্ছে 9 সংখ্যা, সর্বশেষ 9, 10 চেয়ে ছোট যেহেতু বলছে, 10 তো নিতে পারবো না, মানে 10 সমান বা 10 চেয়ে ছোট বললে 10 নিতে পারতাম, যে 10 চেয়ে ছোট বলছে শুধু, তাই শুধু 10 নিলাম, 10 নিচ্ছি না আর কি। তাহলে এর উপাদান হচ্ছে 8 এবং 9। তো এখানে হচ্ছে মূলত এই যে লেখছি গঠনগত ভাবে, এই যে জিনিসটা লেখছি গঠনগত ভাবে জিনিসটা লেখছি, এটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, সরি এটা হচ্ছে তোমার, দুঃখিত ভুল হয়েছে একটু, এটা হচ্ছে তোমার গঠন পদ্ধতি। আর যে এই উপাদানটা যে সংখ্যার মাধ্যমে লিখলাম, সরাসরি লিখলাম, এটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। আসলে আমার ইউটিউব আজকে ফার্স্ট লাইভ ক্লাস, আমি অথবা অফলাইনে স্টুডেন্ট পড়াই, কিন্তু অনলাইনে কখনো স্টুডেন্ট পড়ানো হয় নাই। আজকে ফার্স্ট ক্লাস করতেছি, ক্লাস রেকর্ড করতেছি, এই জন্য একটু নার্ভাস। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
তোমরা পাশে থেকো, আমার আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তোমরা একটু সাপোর্ট করো আমাদের, আশা করি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো ক্লিয়ার হলো আশা করি তোমাদের হচ্ছে এই সেট প্রকাশের যে পদ্ধতি এটা হচ্ছে তোমার ক্লিয়ার হলো। তার মানে আমাদের শেষ হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, এটা আমাদের শেষ এটা। এখন হচ্ছে এরপর হচ্ছে সসীম সেট অসীম সেট। সেটের কাছে প্রকারভেদ আছে, প্রকারভেদ না, কিছু সেটের নাম আছে, ধরতে গেলে প্রকারভেদ বলা যাবে না, নাম আছে আর কি। এর মধ্যে একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। এখন বলি সসীম সেট কোনগুলো, অসীম সেট কোনগুলা। তো একটা সেট আছে তোমার, একটা সেটের মান হচ্ছে 1 2 3 4। আমি বলছিলাম যে ধরো একটা সেট আছে, ধরো উপাদান হচ্ছে 1 2 3 4 ধরো একটা। তো এখানে হচ্ছে আমরা বলছিলাম যে সব সংখ্যা নিয়ে সেট গঠিত সেগুলোকে সেটের উপাদান বলা হয়। তো এখানে একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। এখন এই সেটে তাহলে মোট উপাদান আছে কয়টি? একটি, এই যে দুইটি, এই যে তিনটি, এই যে চারটি, মানে এই সেটে মোট উপাদান আছে চারটি। কয়টি উপাদান আছে? উপাদান সংখ্যা চারটি। তুমি তো গুনতে পারতেছো এখানে উপাদান কয়টা আছে, তাই না? তুমি দেখলে সেটটা দেখলে বুঝতে পারতেছো যে উপাদান এখানে চারটি উপাদান আছে। তো এটাই মূলত সসীম সেট। তো সসীম সেটের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যেসব সেট তোমার তুমি গুণে বের করতে পারবা, আসলে সেটের উপাদান সংখ্যা কতটি আছে সেটা যেগুলো গুণে বের করতে পারবা সেগুলো হচ্ছে সসীম সেট। মানে সসীম সেটের উপাদান সংখ্যা তুমি চাইলেই দেখলেই গুণা বের করতে পারবা। কিন্তু অসীম সেটের ক্ষেত্রে উল্টোটা। অসীম সেট কোনগুলো আমি তোমাকে বলি। অসীম সেট ধরো এরকম হবে, ধরো অসীম সেট হবে হচ্ছে 1 2 3 ডট 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 ডট, মানে চলতেই থাকতেছে 1 2 3 এর পর চলতেই থাকতেছে, কিন্তু তুমি জানো এটা শেষ কোথায়? তুমি কি জানো এটা শেষ কোথায়? কোন এক জায়গায় শেষ হবে? তাহলে তুমি গুনতে পারতাছো না, তুমি শিওরলি হয় বলতে পারতাছো যেন কয়টা উপাদান আছে, সেগুলো হচ্ছে অসীম সেট। অর্থাৎ কি দাঁড়ালো? সসীম সেটে তুমি উপাদান সংখ্যা তুমি কি ক্লিয়ারলি বলতে পারবা যে কতগুলো উপাদান আছে। অসীম সেটের উপাদান সংখ্যা তুমি ক্লিয়ারলি বলতে পারবা না। তার মানে আমাদের সসীম সেট অসীম সেট এটাও ক্লিয়ার। এখন আসি ফাঁকা সেট। ফাঁকা সেটের মূলত একটা চিহ্ন আছে। ফাঁকা সেট যখন আমরা খাতায় লিখবো তখন আমরা এই চিহ্নটা ইউজ করি, এই চিহ্নটা বা জাস্ট দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ, মাঝখানে কোনো উপাদান নাই। ফাঁকা সেট কখন হয়? যখন কোনো সেটের কোনো উপাদান থাকে না। যখন কোনো সেটের কোনো উপাদান থাকে না তখন তাকে ফাঁকা সেট বলা হয়। যেমন ফাঁকা সেট লেখার সময় যখন এই দুইটা চিহ্ন ইউজ করতেছে আমরা, একটা হচ্ছে তোমার হচ্ছে 0 নট, আরেকটা হচ্ছে সেকেন্ড, দুইটা সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি সেট লেখার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সেই যেহেতু কোনো উপাদান নেই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো উপাদান থাকবে না, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। তার মানে ফাঁকা সেট টপিকটাও শেষ। আমাদের শেষ হচ্ছে ফাঁকা সেটও শেষ হয়ে গেল। এখন উপসেট। উপসেট জিনিসটা একটু ভালোভাবে বুঝো। উপসেট জিনিসটা একটু ভালোভাবে বুঝো, এটা একটু বোঝাতে সময় লাগবে। ধরো একটা সেট, আবার ধরো একটা সেট আছে তোমার, ধরো একটা সেট A is equal to 1 2 3। আমি এই উপসেট গুলো লিখি, তারপর তুমি এটা উপসেট হবে হচ্ছে A is equal to 1 2 3 হচ্ছে 1 2 2 3 1 3 1 2 3। আচ্ছা, এখন তোমাদের বোঝাই। দেখো এই যে সেটটা ছিল, এই যে সেটটা ছিল হচ্ছে এ সেট। এ সেট কি লিখলাম আমি 1 2 3, ধরো যে কোনো একটা সেট, ধরো সেটা এ হোক বা যে কোনো কিছুই হোক। এই সেটটা ছিল হচ্ছে 1 2 3। এই সেটের উপসেট কি লিখছি? শুধু 1 লিখছি একবার, শুধু 2 লিখছি একবার, শুধু 3 লিখছি একবার, আবার 1 2 লিখছি, 2 3 লিখছি, 1 3 লিখছি, 1 2 3 আবার ফাঁকা সেট লিখছি। এখন কিভাবে এটা বুঝবো? এটা উপসেট বলতে বোঝা হচ্ছে মূলত একটা সেট থেকে কতগুলো উপসেট তৈরি হয়, একটা সেট থেকে কতগুলো সেট তৈরি হচ্ছে সেগুলোকে মূলত উপসেট বলা হচ্ছে। যেমন এখানে সেট আর সেটে এ সেট লিখলাম 1 2 3। এই সেট থেকে প্রথমে যেহেতু উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা আছে। তো প্রথমে আমরা একটি নিয়ে একটা সেট লিখতেছি। ধর একটি, প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান নিয়ে একটা সেট লিখতেছি, যেমন একটা।
আবার 2টা, আবার 3টা। যেমন এই যে এর উপাদান সংখ্যা ছিল কি 1 2 3, 1 একবার লিখছি আলাদা করে, 2 একবার লিখছি আলাদা করে, 3 একবার লিখছি আলাদা করে, আবার একটা যেহেতু চলে গেছে তখন আবার 2টা নিয়ে কাজ করবো আমরা এখন। তো 1 আর 2, প্রথমে যে 1 আর 2 লিখছি, 1 আর 2 লিখছি, এখন বাদ আছে কি 2 আর 3 বাদ আছে, 2 আর 3 লিখছি। আবার বাদ আছে কি 1 আর 3 লিখতে পারে না, চাইলে 1 আর 3 লিখতেই পারে, 1 আর 3 লিখছি আমরা। দুইটার কাজ শেষ, আর কি লেখা যায়? আর কিছু লেখা যায়? এখন লেখা যায়, তুমি বলবা যে 2 আর 1 লেখা যায়, 2 আর 1 লেখা যায়, 1 আর 2 লেখা সেমই কথা। তো এখন বাদ আছে কি, আমরা যখন 3টা উপাদান আছে সেটা 3টা উপাদান ছিল এই সেটের, তাহলে 3টা নিয়ে কাজ করবো এখন আমরা। 3টা নিয়ে কাজ করলে 1 আর 2 1 2 3 3টা নিয়ে কাজ করবো। এখন কথা হচ্ছে আবার লাস্টে একটা কাজ আছে যেটা করতে হবে তোমাকে অবশ্যই। লাস্টে তোমার ফাঁকা সেট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ফাঁকা সেট। একটু আগে আমরা শিখছিলাম না ফাঁকা সেট, তো ফাঁকা সেটও একটা সেটের অপোজিট হয়, এটা মূলত নিয়ম। ফাঁকা সেট একটা সেটের অপোজিট হয়। তুমি যদি ধরো তুমি এই সবগুলো লেখছো আর ফাঁকা সেটটা লেখো, তাহলে সেটা তোমার ভুল হবে, সেটা তোমার ভুল হবে। এটা হচ্ছে নিয়ম মূলত। তো এটা শেষ, তার মানে অপোজিট শেষ। এরপরের টপিক প্রকৃত উপসেট। এরপরের টপিক কি? প্রকৃত উপসেট। যারা উপসেট পারবা তারা প্রকৃত উপসেট খুব ইজিলি পারবা। উপসেটে কি করছিলাম? আচ্ছা আচ্ছা, একটু কথা বলি। প্রকৃত উপসেটে ফিরে যাও। উপসেট একটা সূত্র আছে, উপসেট নির্ণয় তুমি বুঝবা কি উপসেট তোমার ঠিক আছে কিনা। উপসেটে একটা সূত্র হচ্ছে 2n, 2 টু দি পাওয়ার n আর কি, আবার লিখছি 2 টু দি পাওয়ার n। এক্ষেত্রে nটা কি? 2 হচ্ছে জাস্ট একটা সংখ্যা, 2 সব জায়গায় সেম থাকবে। আর nটা কি? nটা হচ্ছে তোমার এই যে তোমার এই সেটের যে কয়টা উপাদান ছিল, এই সেটের তোমার উপাদান ছিল কয়টা? 3টা ছিল না? তাহলে এখানে nটা হচ্ছে 3। তোমার যে সেট নিয়ে তুমি কাজ করবা সেই সেটের উপাদান যে করে থাকবে সেটা হচ্ছে তোমার n। তো এটা মূলত উপাদান সংখ্যা, মানে একটা সেট থেকে কতগুলো উপসেট বের হবে সেটা নির্ণয়ের সূত্র। তুমি বের করছো, বাট তোমার হয়তো তুমি বুঝবা কি হবে তোমার আরো বের হবে কিনা, বা আমি যেগুলো বের করছি ওগুলো ঠিক আছে কিনা। তো সেটা নির্ণয় করার জন্য মতো এই সূত্র ইউজ করা হয়। এখন দেখি আমাদের সূত্র অনুযায়ী আমরা ঠিক করছি কিনা। দেখো আমাদের এখানে যেহেতু এসিড উপাদান ছিল 3টি, তাহলে এখানে n হবে 3। 2 টু দি পাওয়ার 3 করি, 2 কিউব করলে অ্যান্সার হচ্ছে 8 হয়। 2 কিউব করলে অ্যান্সার হয় 8। এখন দেখি আমাদের ঠিক আছে কিনা, মানে এই সেট থেকে মোট 8টি উপসেট বের হবে। এখন দেখি 8টি আমরা বের করতে পারছি কিনা। দেখো এই যে একটা, 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 এখন এই যে একটা, এখন 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে আমরা বের করতে পারছি। অনেকে ভুল করে, তখন সেক্ষেত্রে তুমি এই সূত্রটা ইউজ করবা, দেন হচ্ছে মিলাই দেখবা, আবার মিলাই দেখবা কোথায় ভুল আছে তোমার। এখন পরের টপিক কি? প্রকৃত উপসেট। যারা উপসেট বুঝে ফেলছো তারা প্রকৃত উপসেট খুব ইজিলি বুঝে ফেলবা। প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি সবই সেম থাকে, তুমি উপসেট যা বের করছো তাই তুমি বের করবা ফার্স্টে, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে জাস্ট তুমি যে সেটটা নিয়ে কাজ করছো সেই সেটটা কাইটা দিবা। উপসেটের ক্ষেত্রে কি ছিল? তুমি ধরো এই যে যেমন এ সেটে কাজ করছো, এই উপাদান ছিল কি 1 2 3। তুমি উপসেটের ক্ষেত্রে এটাও তুমি লিখছো, উপসেটে এ সেটের উপসেট হিসেবে তুমি 1 2 3 এটাও লিখছো। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি তোমার যে সেটটা তুমি কাজ করতেছো সেটা উপসেট হয় না, সেটা উপসেট হয় না। যদি সেটা যদি উপসেট হিসেবে লেখো তাহলে সেটা উপসেট হবে শুধু, কিন্তু প্রকৃত উপসেটে সেটা লিখতে হয় না। তার মানে যখন আমরা প্রকৃত উপসেট বের করব সবকিছু ঠিকঠাক থাকবে, আগে উপসেট বের করে নেবে। আগে উপসেট বের করে নিতে হচ্ছে যে সেটটারে তুমি কাজ করতেছো সেই সেটটা জাস্ট লিখবা না, উপসেটে জাস্ট সেই সেটটা লিখবা না। এটা নির্ণয় আবার সূত্র আছে। দেখো আমি যদি তুমি জাস্ট রিয়েলাইজ করো আমরা কাজ করছি প্রকৃত উপসেট নিয়ে। তার মানে কি প্রকৃত উপসেট নিয়ে কাজ করছি, মানে যে সেটটা নিয়ে আমাদের কাজ করছি আমরা এই সেট নিয়ে কাজ করতেছিলাম, এই সেটটা প্রকৃত উপসেট থেকে বাদ দিয়ে দিব। তার মানে এটা টস, এটা আমাদের বাদ। 1 2 3 যেহেতু এ ছিল 1 2 3, এটা 1 2 3 1 2 3 টস বাদ। এখন উপাদান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। প্রকৃত উপসেট উপাদান আছে 7টা মোট। এখন কথা হচ্ছে 7টা উপাদান কিছু খেয়াল করছো? আমাদের উপাদান ছিল আগে 8টা, এখন 7টা।
একটা কমছে। কেন কমছে? কারণ আমরা যে সেট নিয়ে কাজ করছি সেই সেটটা এখন আর নাই এখানে, সেই সেটটা এখন আর এখানে নাই। তাহলে এটা সূত্র কি হবে? সিম্পল, টু টু দি পাওয়ার n, যেহেতু অপোজিটের সূত্র কি ছিল? অপোজিটের সূত্র ছিল টু টু দি পাওয়ার n, তো এটা সূত্র হবে কি? টু টু দি পাওয়ার n মাইনাস 1। এই দেখো করে আমরা করি, এখানে এসিড উপাদান ছিল 2, এসিড উপাদান সংখ্যা ছিল 3, মানে n ছিল 3 আর 1 মাইনাস 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। আশা করি বুঝতে পারছো। আসলে সেট অধ্যায়টা তেমন কঠিন না, কিছু বুঝতে পারলে সেট সবচেয়ে ইজি একটা অধ্যায়। আমার কাছে পার্সোনালি সেট খুব ইজি লাগে। দেখা গেছে অনেক কাছে পরিসংখ্যান খুব ইজি লাগে, আমার কাছে পরিসংখ্যান থেকেও সেট বিষয়টা ইজি লাগে। কারণ সেট থেকে কোশ্চেন পেছানোর মতো কিছু থাকে না। হয়তো তোমাকে সময় টাইম বেশি দিতে হবে, হয়তো একটু বড় বড় ম্যাথ দিবে, একটার সাথে একটা কানেক্টেড ম্যাথ দিবে, কিন্তু সেট থেকে কখনো পেছানোর মতো তেমন কিছু থাকে না। তার মানে আমাদের পরবর্তী টপিক প্রকৃত সেট শেষ। এখন বলি শক্তি সেট। যারা উপসেট পারে, যারা প্রকৃত উপসেট পারে, তাদের শক্তি সেট কোনো ব্যাপার না। শক্তি সেটে প্রকৃত উপসেট লাগে না, বাট উপসেট যারা পারে, যারা উপসেট বের করতে পারে, তারা প্রকৃত উপসেটও বের করতে পারে। আগে আমি জাস্ট আরেকটা সেট লিখি, সাপোজ আগের সেটটা আবার লিখি, যদিও মুছে ফেলছে, আমি খেয়াল ছিল না আমার। 1 2 3, এটা উপসেট হবে হচ্ছে 1 3 2 হচ্ছে 2 3 1 3 1 2 3 আছে। ধরো এটা আগে ফার্স্ট কি লিখলাম? উপসেট লিখলাম আমরা ফার্স্টে। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস করতে হবে, তোমার উপসেট যেখান থেকে লেখা শুরু করছো তুমি, সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং উপসেট যেখানে লেখা শেষ করছো সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। জাস্ট উপসেট লিখবা আগে, উপসেটটাকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করবা এন্ড ক্লোজ করবা, তাহলে প্রকৃত উপসেট হয়ে গেল তোমার। আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী যে জিনিসটা, সেটা হচ্ছে সেটের সমতা। এটা মুছি হয়তো তোমাদের একটু বুঝতে সমস্যা হইতেছে, কারণ আমি খেয়াল করতেছিলাম যে আমার বোর্ডে লাইট পড়তেছে। নতুন নতুন ক্লাস তো একটু কষ্ট করে বোঝা, আশা করি আস্তে আস্তে সব ঠিক হবে। নতুন ক্লাস, সেটা একটু সমস্যা আছে, ক্লাস করতে থাকো, আশা করি বুঝতে পারবা। পরবর্তীতে আরো ভালো সেট আপ নিয়ে তোমাদের সাথে আসবো। তুমি যদি আমাদের সাপোর্ট করে যাও, অনুপ্রেরণা করে যাও, তাহলে আসবে আমার নতুন কোনো সেট আপ নিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখনকার দিনে মূলত যারা ইউটিউবে ক্লাস করে দেখবা, সবাই মনিটর দিয়ে ক্লাস করে, ডিজিটাল বোর্ডে ক্লাস করাচ্ছে। বাট আমি যেহেতু শুরু করছি নতুন, যেন ডিজিটাল বোর্ডে ক্লাস করাচ্ছি না, আস্তে আস্তে তোমরা সাপোর্ট করতে থাকো, দেখি তোমাদের এক্সাইটমেন্ট দেখে আমাকে নিয়ে, তখন যদি মনে হয় আমার যে ঠিক আছে এখন একটা দল আনা দরকার, তাহলে আনবো আমি, সমস্যা নেই। খুব শীঘ্রই দেখবো তোমার ডিজিটাল বোর্ড। আসলে ঘেমে যাচ্ছে, ফ্যানটা অফ তো ঘেমে যাচ্ছে এই জন্য। এর পরবর্তী টপিক হচ্ছে সেটের সমতা। শুধু গল্প করলে তো হবে না, পড়ায় ফিরে আসে, চলো। আচ্ছা, এর পরবর্তী টপিক হচ্ছে সেটের সমতা। সেটের সমতা বিষয়টা কি একটু বুঝবো আমরা, খুব ইজিলি বুঝাচ্ছি আমি তোমাদের। সেটের সমতা বিষয়টা হচ্ছে কি, মানে তোমার এসিডের উপাদান আছে, এসিডে তোমার যে সকল উপাদান আছে, তোর এসিডও আছে 1 2 3, বিসিডও আছে 1 2 3, মানে তোমার এসিডের উপাদান যা আছে, বিসিডের উপাদানও তাই আছে। সেটা হচ্ছে সেটের সমতা, মানে দুইটা সেটের উপাদান সেম হবে। কিন্তু একটা ক্ষেত্রে আমার কথার মধ্যে কি, এ আছে 1 2 3, বি আছে 1 2 3, এক্ষেত্রে সেট সমতা হবে। কিন্তু তোমাদের বই দেখবে একটা উদাহরণ দেওয়া আছে, মাঝে মাঝে এটা এমসিকিউতে একটু ভেজাল করে, যে ধরো একটা সেট আছে, ধরো
এই সেট ধরলাম, এই সেট আছে হচ্ছে 1 2 3, ধরো এই সেট ধরলাম আমরা 1 2 3 আছে, ধরো এই সেট 1 2 3 আছে। আবার বি তে কি লেখা আছে 1 1 2 3 3। আর দেখো এতে কি আছে 1 2 3 আছে, এর প্রত্যেকটা উপাদানই বি সেটে আছে, কিন্তু এর প্রত্যেকটা উপাদানই বি সেটে আছে, কিন্তু একটা সমস্যা কি যে এ দুইবার আছে, যারা অন্য কোথাতে মার্কেট করতে তোমাদের সুবিধা, ধরো এ হচ্ছে দুইবার আছে, বি হচ্ছে দুইবার আছে, তাতে কি সেট সমতা হবে? অনেকে কোশ্চেন করে, কিন্তু অবশ্যই হবে। তোমাদের কেন হবে না? কারণ তোমার দুইবার থাকুক বা তিনবার থাকুক, তোমার একবারই কাউন্ট করতে হবে। তুমি হয়তো বলতে পারবে সেটের উপাদান সংখ্যাও তোমার একবার কাউন্ট করতে হবে না, সরি, সেটের উপাদান সংখ্যা কাউন্ট করতে গেলে তোমার হয়তো দুইবার কাউন্ট হবে, কিন্তু সেট সংখ্যা তো একই তো দুইবার আছে, একটা সংখ্যা তো দুইবার আছে, এখানে তো একবার আছে, এখানে দুইবার আছে, তো কি হয়েছে, কিন্তু একই সংখ্যা তো আছে, তো সেক্ষেত্রে ওটা সেটের সমতা হবে। এটা মাঝে মাঝে তোমার এমসিকিউ দিয়ে তোমার মাথায় প্যাচ লাগায়। সেটের সমতাও শেষ। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে সেটের অন্তর, মানে সেটের বিয়োগ। অন্তর মানে হচ্ছে আমাদের যে মনের যে হার্ট, সেটা আবার না, আমাদের মনের অন্তর না। আমরা জানি অন্তর মানে হচ্ছে বিয়োগ, যারা জানতাম আজকে থেকে জানে না। অন্তর মানে হচ্ছে শুধু মনের অন্তর না, বিয়োগ, অন্তর মানে হচ্ছে বিয়োগ, ম্যাথের ভাষায় বিয়োগ আর কি। সেটের বিয়োগ কিভাবে করতে হয়? ধরো একটা সেট আছে A 1 2 3, বি সেট আছে হচ্ছে 1। এখন আমরা A মাইনাস বি করবো। তোমার কোশ্চেন যেটা হতো, ধরো কোশ্চেন যদি বলে যে A মাইনাস বি করো, তাহলে A মাইনাস বি করবা। কোশ্চেন যদি বলে বি মাইনাস এ করো, বি মাইনাস এ করবা। দেখ ক্ষেত্রে A মাইনাস বি করলে অ্যান্সারটা ভিন্ন আসতে পারে, বা বি মাইনাস ই করলে অ্যান্সারটা ভিন্ন আসতে পারে। দুইটা অ্যান্সার কখনোই মিলার কথা না। তাহলে সিম্পলি 1 2 আমরা আগে তুলি, সেটটা তুলি, হ্যাঁ, বিয়োগ 1 2। এখন আসি সেটা বিয়োগের ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে দুইটা সেটেই কি কি আছে। দুইটা সেটের কি কি আছে, দুইটা সেটই দেখো, দুইটা সেটের মিল কি কি আছে। ধরো এ সেটে 1 আছে, বি সেটে কি 1 আছে, আছে। এ সেটে 2 আছে, বি সেটে কি 2 আছে, আছে। মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে, সেটের বিয়োগের ক্ষেত্রে যেসব সংখ্যা, যেসব উপাদান সংখ্যা দুইটা সেটে, যেসব উপাদান দুইটা সেটে আছে, সেগুলো হচ্ছে বাদ যাবে। যেমন এ বি এর ক্ষেত্রে এ সেটে 1 আছে, বি সেটে 1 আছে, এ সেটে 2 আছে, বি সেটে 2 আছে, তার মানে এগুলা বাদ। এগুলা বিয়োগ ফলে বিয়োগের যে অ্যান্সার হবে সেখানে লিখতে হবে না, এগুলা বাদ। কমন যেগুলো আছে ওগুলা বাদ। মানে বাদ হলো কি, এ সেটে জাস্ট বাকি রইল হচ্ছে 3, এ সেটে বাকি রইল কি 3, যেগুলো আনকমন আর কি, জাস্ট ওইটা লিখবা। মানে যেগুলো কমন থাকবে ওগুলো, যেগুলো দুইটা সেটে কমন থাকবে, বা তিনটা সেট নিয়েও কাজ করতে বলতে পারে, যেগুলো দুইটা সেটে বা তিনটা সেটে কমন থাকবে সেগুলো জাস্ট বাদ দিয়ে দিবা, যেগুলো আনকমন সেটা লিখবা। কিন্তু আরেকটা টুইস্ট আছে এখানে। ধরো তোমার হচ্ছে এ সেটের উপাদান আমি একটা বাড়াই দিলাম, একটা বাড়াই হচ্ছে জাস্ট বুঝবা, সবাই বুঝবা, আমি জাস্ট শেষ মুহূর্তে যাই, শেষ মুহূর্তে তুমি বুঝতে পারবা 4 আছে। তো এই ক্ষেত্রে দেখো এ মানে যদি বি করি, এ মাইনাস বি করতেছি, কি বলছিলাম, যেগুলো কমন আছে ওগুলো বাদ দিয়ে দিব। তো চোখ বন্ধ করে আমরা কমন গুলো বাদ দিয়ে দিই না, চোখ বন্ধ করে, চোখ খুলে বন্ধ করো, কারণ চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে গেলে অথবা ভুলে যাবা, মানে ভুল অন্যগুলো বাদ দিয়ে ফেলবা, পরে আফসোস করতে হবে। এখানে কমন কি আছে দেখি, 1 কমন আছে, 1 কমন আছে, 2 কমন আছে, 2 কমন আছে, এ সেটে 1 আছে, মানে বি সেটে 1 আছে, এ সেটে 2 আছে, বি সেটে 2 আছে, তার মানে কমন গুলো বাদ, কমন গুলো আগে বাদ দিয়ে দিলাম। এখন আমি আগের নিয়ম অনুসারে কি হবে, আগের নিয়ম অনুসারে তোমার হওয়ার কথা কি, এই আনকমন গুলো, মানে এখানে আনকমন, এ সেট আনকমন আছে 3, বি সেট আনকমন আছে 4, তাই না? কিন্তু তুমি যদি এটা অ্যান্সার লেখো, তোমার আছে, তোমার মতে হচ্ছে এটা অ্যান্সার ঠিক, আগে যেটা শিখছো সেটার মতে ঠিক, কিন্তু তুমি যদি অ্যান্সার লেখো এটা ভুল হবে। এটা ভুল হবে। কেন ভুল হবে? আগে আমরা এ লিখছিলাম, পরে বি লিখছিলাম, তো সেই জন্য জাস্ট আগে যে সেটটা লিখবো, সবার প্রথমে যে সেটটা লিখবো, মানে যে সেট থেকে যে সেটটা সবার প্রথমে থাকবে
সেই সেটের আনকমন গুলা জাস্ট লিখতে হবে, পরবর্তী সেটের আনকমনটা লিখতে হবে না। তার মানে কি অ্যান্সার হবে শুধু 3। কেন 3 হবে কি বললাম, আমরা আগে যেহেতু লিখছিলাম পরে বি আছে, যেহেতু আগে লিখছিলাম তো সেজন্য জাস্ট এ সেটে যে আনকমন 3টা আছে শুধু 3টাই বসবে, 4 সেট বি সেটের আনকমন 4 বসবে না। মানে পরবর্তী সেট দ্বিতীয় সেটের আনকমন সংখ্যা বসে না, জাস্ট প্রথম সেটের আনকমন সংখ্যা এখানে বসে। এটা রিজনটা কি আসলে নিজেও জানি না, বাট আমি জন্মের পর থেকে মানে যখন থেকে সেট পড়তেছি তখন থেকে এই রুলসটা শুনে আসতেছি। ইটস লাইক এ রুলস। এরপর আসে ধরো সার্বিক সেট। এর বোঝাতে একটু সময় লাগবে কারণ এটা বিস্তারিত অনেক কিছু আছে, তো একটু মনোযোগ দিয়ে বুঝবে। হ্যাঁ সার্বিক সেট, হ্যাঁ মনোযোগ তো। সার্বিক সেট জানো সার্বিক সেট আমরা কি দিয়ে প্রকাশ করি? সার্বিক সেট হচ্ছে সকল সেটের উপসেট। সার্বিক সেট আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? সার্বিক সেট প্রকাশ করি আমরা ইউ দিয়ে। ধরো একটা আচ্ছা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। হ্যাঁ এক কথায় বলতে পারবো সার্বিক সেট হচ্ছে সকল সেটের রাজা। মানে তোমার হচ্ছে এখান থেকেই সবগুলো সেট তৈরি হয়। এখানের মধ্যে এই সেটে যা 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 উপাদান আছে সেগুলো ধরো কিছু কিছু অংশ এক সেটে গেছে, কিছু কিছু অংশ এই সেটে গেছে, সেই সেটে গেছে, সেটা নিয়ে একটা সেট তৈরি হচ্ছে। মূলত তো আমি কি বললাম, তোমার সার্বিক সেট হচ্ছে সকল সেটের রাজা। ধরো সার্বিক সেট আমি একটা এক্সাম্পল দিই তাহলে আরো ইজিলি বুঝবা। ধরো একটা সেটের উপাদান সংখ্যা সার্বিক সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। আবার ধরো একটা সেট এ গঠন পদ্ধতিতে বলা হচ্ছে, একটা সেট বলা হয়েছে কি x such that x belongs to n, একের চেয়ে বড়, একের চেয়ে বড় জোড় সংখ্যা। অ্যান্সার কি হবে? তো x such that x শর্ত কি বলছে? একের চেয়ে বড় হতে হবে এবং জোড় সংখ্যা হতে হবে। তাহলে আমি চোখ বন্ধ করে লিখবো একের থেকে বড় জোড় সংখ্যা কি আছে? 2 4 6 8। কিন্তু সেটি কি বলা হয়েছে যে এটা শেষ কোথায়? বলা হয় নাই। কেন বলা হয় না? এই কারণে তার একটা সার্বিক সেট দিয়ে দিছে, তার একটা সার্বিক সেট দিয়ে দিছে। এখন এটা শেষটা কিভাবে বুঝবে এটা শেষ হবে কোথায়? ধরো তোমার অবশ্যই তোমার সার্বিক সেটটা দিয়ে থাকবে, তোমার বের করতে হবে জাস্ট এই সেটটা। তুমি তো অনেকে যারা বুঝবে না তারা তো ভাই বসাই ফেলবে, দুই থেকে যত পর্যন্ত আছে বসাতে থাকবে, কিন্তু জোর সংখ্যা কি শেষ হবে? শেষ তো হবে না, তো শেষে ডট ডট দিয়ে দিবে। কিন্তু এটার ডট ডট দিলে ভুল হবে, এটা জাস্ট 2 আর 4 হবে অ্যান্সার। কেন হবে অ্যান্সার সেটা বলতেছে। কারণ কি বলছিলাম, সার্বিক সেট হচ্ছে সকল সেটের রাজা। সার্বিক সেটে যেসব উপাদান আছে সেগুলো সেসব উপাদানই কিছু সেসব উপাদান নিয়ে কিছু কিছু সেট গঠিত হয়, তার উপসেট গুলো গঠিত হয়। এখানে হচ্ছে যেহেতু এ সেটের সার্বিক সেট, এ এর সার্বিক সেট যেহেতু ইউ বলছি আমরা, তো সেক্ষেত্রে এ সেটে যেসব উপাদান আছে সে সকল উপাদান ইউ সেটে থাকতে হবে। যেমন এ সেটে 2 আছে 4 আছে, অন্য কলম ইউজ করতেছি আমি। এ সেটে 2 আছে 4 আছে, তার মানে ইউ সেটে মাস্ট বি 2 আর 4 থাকতে হবে। দেখো ইউ সেটে 2 আর 4 আছে, আমরা যদি এখানে 6 লিখতাম, আসলে যদি জোড় সংখ্যা বলছে 2 এর চেয়ে 1 এর চেয়ে বড় জোড় সংখ্যা যেহেতু বলছে, 6 লিখতাম 8 লিখতাম, 6 8 কি তোমার হচ্ছে ইউ সেটে আছে, মানে সার্বিক সেটে আছে নাই, এর জন্য আমরা 6 8 লিখি নাই। দেখতে হবে আমাদের, আমরা যে এস এর যে সংখ্যা লিখতেছি সেটা হচ্ছে এস এর যে সংখ্যা লিখতেছি সেটা হচ্ছে তোমার সার্বিক সেট আছে কিনা সেটা দেখতে হবে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী টপিক হচ্ছে পূরক সেট। পরবর্তী টপিক কি?
পূরক সেট। দেখো আমরা অনেক কিছু শিখলাম, সেট প্রকাশের পদ্ধতি শিখলাম, অসীম সেট, সসীম সেট শিখলাম, ফাঁকা সেট শিখলাম, উপসেট শিখলাম, প্রকৃত সেট শিখলাম, মানে প্রকৃত উপসেট, শক্তি সেট শিখলাম, সেটের শব্দ শিখলাম, সেটের অন্তর শিখলাম, সার্বিক সেট শিখলাম। এখন শিখবো হচ্ছে পূরক সেট। হ্যাঁ, পূরক সেটটা মূলত বিয়োগের মতোই। আচ্ছা আগে বলি পূরক সেট বলতে কি বোঝা। যখনই তোমার বলবে পূরক সেট নির্ণয় করো, তখনই তোমার মাথায় আসবে হচ্ছে যে তোমার বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। ধরো একটা সেট আছে এ, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তো উদাহরণ দিয়ে বুঝতে তোমার সুবিধা হবে। ধরো একটা সেট আছে এ, 1 2 3। কোশ্চেনে বলছে এ সেটের পূরক সেট নির্ণয় করো, এ সেটের পূরক সেট নির্ণয় করো। আচ্ছা আমরা বলি পূরক সেটের চিহ্ন আগে দেখো, পূরক সেটের চিহ্ন কি। পূরক সেটের চিহ্ন ধরো এ সেটের পূরক সেট বের করতে বলছে, তার এ আগে লিখবো, যে সেটের পূরক সেট বের করতে বলছে সেই সেটটা আগে লিখবো, দেন হচ্ছে সেটের মাথার উপরে সি লিখবো। সেটের মাথার উপর আমরা কি লিখবো? সি লিখবো। সেটের মাথার উপরে আমরা সি লিখবো, বা যে সেটটা লিখতে বলছে সেই সেটটা লিখবো, দেন হচ্ছে এর মাথার উপরে জাস্ট আমরা একটা দাগ দিব, তাহলে ওটা পূরক সেট হবে। এই চিহ্নটা অনেকে ভুল করে, কিন্তু চিহ্নটা ভুল করা যাবে। অনেকে দেখা গেছে জাস্ট জানে এর মাথার উপরে সি দিলে পূরক সেট, কিন্তু এটা জানে না। আবার অনেকে এটা জানে এটা জানে না, কিন্তু মাঝে মাঝে তোমার এই জন্য কনফিউজিং হয়। এমসিকিউ তে বা সৃজনশীল কোশ্চেনও মাঝে মাঝে বলে যে পূরক সেট না বলে বলছে এ রেডিয়ান, এ পাই রেডিয়ান, এসি এইসব বের করতে বলতেছে, তখন অনেক কনফিউজ হয়ে যায়। তখন মানে তখন বুঝতেছে না যে কি করতে হবে। কিন্তু তারা বুঝতেছে না, তাদেরকে খুব সহজ একটা কোশ্চেন করতে হয় যে পূরক সেট নির্ণয় করতে বলতেছে। এখন বলি পূরক সেটের সূত্রটা কি। পূরক সেটের সূত্র হচ্ছে ইউ মাইনাস তোমার যে সেটে পূরক সেট বের করতে বলবে, ধরো যে সেটে পূরক সেট বের করতে হবে সেটা মাইনাস করবা, ইউ মাইনাস। ধরো আমরা কোশ্চেন एग्जांपल নিছিলাম কি, আমাদের এ সেট নিছিলাম, ধরো এ সেটের পূরক সেট বের করব, তাহলে কোশ্চেন কি হবে, সূত্র কি হবে, ইউ মাইনাস এ। এটা আগে বিয়োগ বের করছি না, সেভাবে বিয়োগ করতে হবে। বিয়োগটা না করালাম আমার, তোমরা বিয়োগটা করে নিও। হ্যাঁ, বিয়োগ করে ট্রাই করবা। আবার ধরো তোমার বি সেটে পূরক সেট বের করতে বল, ধরো বি সেটে পূরক সেট বের করতে, তাহলে পূরক সেট কি হবে, সূত্র কি হবে, বি প্রাইম বা বি সি, বি বি উপরে সি। আচ্ছা হচ্ছে সূত্র হবে হচ্ছে তাহলে ইউ মাইনাস বি, কারণ যে সেটটার পূরক সেট বের করতে বলছে সেটা হচ্ছে বিয়োগ হবে, সার্বিক সেট থেকে সেটা হচ্ছে বিয়োগ হবে। তাহলে আমাদের পূরক সেট টপিকটাও শেষ হয়ে গেল। এখন পরবর্তী টপিক হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট বা এটার ইংলিশ নাম হচ্ছে ইউনিয়ন সেট। এটা মূলত আরো একটু এটার একটা চিহ্ন আছে, এটার চিহ্নটা হচ্ছে জাস্ট ইউ লিখবা। ইউনিয়ন যেহেতু ইংলিশ টার্ম, যেহেতু ইউনিয়নের প্রথম ওয়ার্ড কি, ইউ, তো সেখান থেকে এটা চিহ্নটা হবে ইউ। বা অনেকে মজা করে কাপ বলে, মনে রাখার জন্য অনেকে মজা করে এটাকে কাপ কাপ কাপ। আমি যখন তোমার ফার্স্ট সেট শিখছিলাম আমাকে এভাবে শেখানো হয়েছিল, যেটা হচ্ছে তোমার কাপ। একটু পরে কাপ, একটু পরে ক্যাপ পাবো আমরা, ক্যাপ মাথায় যে ক্যাপ দেওয়া হয় সেই ক্যাপটাও পাবো। এখন হচ্ছে চা বা যে কোনো কিছুর কাপ পেলাম আমরা। মূলত এটা কাজ হচ্ছে সংযোগ গঠন, একটা সেটের সাথে আরেকটা সেটের সংযোগ ঘটানো। এক্সাম্পল দিলে মূলত বুঝতে পারবে। ধরো একটা সেট আছে এ, এটা সেট আছে হচ্ছে 1 2 3। বি একটা সেট আছে 1 2 4 5। কি বলছিলাম? আচ্ছা এই কোশ্চেনটা বলি। কোশ্চেনটা হচ্ছে কি তোমার এ ইউনিয়ন টু বি বের করতে হবে, মানে এ সেট এর সাথে বি সেট ইউনিয়ন করতে হবে, তাহলে এ ইউনিয়ন বি কিভাবে করবো আমরা, এই কোশ্চেনটা লিখি 1 2 3 মানে তুলি আর কি, এই মানগুলো বসাই। আমার লেখা খুব জঘন্য ভাই, তবে ইংলিশ লেখাটা একটু সুন্দর হতে পারে, বাট বাংলা লেখা খুব জঘন্য।
তোমাদের এসব বুঝতে সমস্যা হইতেছে, বাট আশা করি যেহেতু মুখে বলতেছে বুঝতে পারবা। 1 2 4 1 2 4 5। এখন কি বলছিলাম, ইউনিয়ন সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে সংযোগ ঘটানো। তার মানে কি, আমি এটা অ্যান্সার হবে জানো কি, এটা অ্যান্সার হবে হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, ইউনিয়ন সেটের কাজে তো সংযোগ ঘটানো, তাহলে তুমি চোখ বন্ধ কইরা দুইটা সেটে যা যা আছে সব লেখা দিবা। তো সংযোগ ঘটাবে মানে এসির উপাদান আর বিসির উপাদানগুলোকে একসাথে লেখা দিবা, মানে যে দুইটা সেট নিয়ে কাজ করতে হয় সেই দুইটা সেটের উপাদানগুলোকে একসাথে লেখা দিবা। তো এক্ষেত্রে দেখো এই তোমার উপাদান ছিল হচ্ছে, তোমার এসির উপাদান ছিল কি 1 2 3, বিসির উপাদান কি 1 2 4 5। জাস্ট আমি ইজিলি লিখে দিচ্ছি 1 2 3 4 5। দেখবা এখানে 1 আছে, এই যে এসিডের 1 এসিডের 1, এখানে বিসিডের 1 বিসিডের 2, এই যে এসিডের 3 এসিডের 3, বিসিডের 4 বিসিডের 4, বিসিডের 5 বিসিডের 5। এখন দেখতেছো এসিডের 1 আছে, সরি এসিডের 1 আছে বিসিডের 1 আছে, এসিডের 2 আছে বিসিডের 2 আছে। সেজন্য দুইবার 2 লিখবো, যখন আমি অ্যানসার লিখবো সেজন্য কি দুইবার 2 লিখবো না, একবার 2 লিখলেই হবে, দুইবার লিখতে হবে না। মানে যে সংখ্যাটা রিপিট হয়, দুইটা সেটে রিপিট আছে, সেক্ষেত্রে একবার লিখলে হয়, দুইবার লেখার দরকার হয় না। এরপরের টপিক নিশ্চেদ সেট, সংযোগ সেট শেষ, এখন হচ্ছে ছেদো সেট, সরি নিশ্চেদ সেট পরের টপিক। আমরা পড়বো হচ্ছে ছেদো সেট বা ইন্টারসেকশন। এই যে বলছিলাম না, এখন আমরা এই যে ইউনিয়ন মানে কাপ, আর একটু পরে তোমরা ক্যাপ পাবা, এটা হচ্ছে ক্যাপ। ইউনিয়ন সেটের বা সরি ছেদো সেট, হ্যাঁ ইন্টারসেকশন বা ছেদো সেটের চিহ্ন হচ্ছে উল্টা ইউ বলতে পারো অনেকে, মানে কাপ। আমরা যখন রস মানে বুঝার সুবিধা তো অনেকে কাপ বলি। অনেক কাপ উপরে লিখো, উপরে তোমার বুঝতে হবে কাপ বলি। এখন বলি কাপ কেন বলি, কাপ বলি। এখন এটার রুলসটা কি, যখন ইউনিয়নের ক্ষেত্রে হয়েছে কি, ইউনিয়নের ক্ষেত্রে দেখা গেছে দুইটা সেটের যত উপাদান আছে সবগুলো একসাথে লিখতেছি আমরা, সংযোগ ঘটাতেছি। কিন্তু কাপের ক্ষেত্রে যেগুলো জাস্ট দুইটা সেটের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো জাস্ট লিখবো। তো যেমন এক্সাম্পল দিয়ে আগের সেটটা নিয়ে কাজ করি। ধর একটা সেট আছে, এ আছে 1 2 3, বি আছে 2 3 5। এখন এ কাপ যদি বি করি অ্যান্সার কি হবে, বলছিলাম যে হচ্ছে তোমার কাপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমার যেগুলো জাস্ট মিল আছে, যেগুলো জাস্ট কমন আছে সেগুলো জাস্ট অ্যান্সার হবে। সেক্ষেত্রে এর ক্ষেত্রে কমন আছে, এ আর বি এর ক্ষেত্রে কমন আছে কি, এই ক্ষেত্রে এ সেট 1 আছে, বি সেট কি 1 আছে, নাই, তার মানে এটা বাদ যাবে। এ সেটে 2 আছে, বি সেটে কি 2 আছে, আছে, তার মানে আমরা আগে 2 লিখলাম, অ্যান্সার একটা লিখলাম। আবার দেখি আর কোন অ্যান্সার আছে কিনা। এটা এ সেটে 3 আছে, বি সেটে কি 3 আছে, আছে, 3 লিখলাম। বি সেটে 5 আছে, এ সেটে কি 5 আছে, নাই, তার মানে এটাও বাদ। মানে জাস্ট কমন গুলো লিখছি, এ সেটেও 2 আছে, বি সেটেও 2 আছে, সেজন্য 2 লিখছি। এ সেটেও 3 আছে, বি সেটেও 3 আছে, এই জন্য 3 লিখছি। তো শেষ আমাদের হচ্ছে সেটা টপিকটা শেষ। পরবর্তী টপিক হচ্ছে ক্রোমোজোর। আমাদের এটাও শেষ, এটাও শেষ। এরপর হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর জিনিসটা কি, জোড়ায় জোড়া দুটো সংখ্যা থাকে, শর্ত থাকে। ক্রোমোজোরটা মূলত এরকম থাকে, দেখে এটা কোনো সূত্র নয়, এটা বোঝানোর মধ্যে তেমন কিছু, জাস্ট দেখে বুঝতে হয় তোমার। একটা ক্রোমোজোর আছে, ক্রোমোজোর গুলো মূলত লেখা কি হবে, এক্স ওয়াই, একটা ক্রোমোজোম লেখা আছে ব্র্যাকেট দিয়ে x, y = 4, y, এর মধ্যে ক্রোমোজোম গুলো লেখা হয়। এখন ক্রোমোজোম এর মানে কি বোঝে, এর মানে জানো কি, দেখো একটা ক্রোমোজোম এভাবে লেখা হয়েছে। এক্ষেত্রে দেখো এই ফার্স্টে যে ক্রোমোজোমটা আছে, এই যে ফার্স্টে যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের এই পাশে ডান পাশে সবসময় ডান পাশ থেকে শুরু করো, ডান এই পাশে ডান, এই পাশে বাম, ডান পাশ থেকে সবসময় শুরু করবা।
ডান পাশে কি আছে, প্রথমে যদি x আছে, x লিখলাম ইকুয়াল টু এই যে এটা সমান সমান এটা ধরবা, এটা সমান সমান এটা ধরবা, মানে ডান পাশের প্রথমটা সমান সমান বাম পাশের প্রথমটা, ডান পাশের বাম পাশের প্রথমটা সমান সমান বাম পাশে, আবার বলতেছি আমি, ডান পাশের প্রথমটা সমান সমান বাম পাশের প্রথমটা, এবং বাম পাশের দ্বিতীয়টা সমান সমান ডান পাশের দ্বিতীয়টা। মানে কি, এই ডান পাশে যে প্রথম x আছে, সে x ইকুয়াল টু হবে হচ্ছে 4, কারণ বাম পাশে ফার্স্টে 4 আছে। আবার বাম পাশে দ্বিতীয় সংখ্যা কি y, আবার ডান পাশে দ্বিতীয় সংখ্যা 5, তার মানে y is equal to 5, সেক্ষেত্রে x is equal to 4 এবং y is equal to 5। এখান থেকে এটাই হচ্ছে কোশ্চেন থাকে, এখান থেকে তোমার বলতে বলে যে সমীকরণ দেওয়ার পর বলে, এভাবে ক্রমজোর লেখার পর বলে যে তোমার x y মান বের করো। এর পরবর্তী টপিক মানে লাস্ট টপিক, তোমাদের ক্লাস মেবি হয়েছে 46 মিনিটের মতো ক্লাস হইতেছে, 46 মিনিট তোমরা ক্লাস নিতেছি, গলাটা মূলত শুকাই গেছে বুঝছো। এর পরবর্তী টপিক হচ্ছে তোমার ক্রমজোর, লাস্ট টপিক, আজকে ক্লাসের লাস্ট টপিক। তুমি জানি না তোমার ক্লাসটা কেমন লাগছে, হয়তোবা খুব হয়তোবা কিছু সমস্যা হয়েছে বোঝার জন্য, কারণ বোর্ডের উপর তোমার হচ্ছে ফ্ল্যাশ দেখা যাচ্ছে। আমি খেয়াল করছি, তারপরে কিছু করছি না, কারণ কেন করতেছি না, হয়তো ফ্ল্যাশটা বন্ধ করে লাইটটা কম হবে আর বুঝতে সহজ, যেহেতু খুব আমি মুখে বলতেছি বোর্ডে লিখতেছি, এই জন্য আমি মনে করি তোমাদের তেমন সমস্যার কথা না। তারপরেও পরবর্তী ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস, এটা পরবর্তী ক্লাস থেকে আর উন্নত হবে, আশা করি ফ্ল্যাশটা থাকবে না। আজকে লাস্ট টপিক, আজকে লাস্ট টপিক হচ্ছে কার্তসীয় গুণন, কার্তসীয় গুণজ। কার্তসীয় গুণজ মানে কি জানো কি, সেটের গুণ পদ্ধতি, সেটের গুণ পদ্ধতি। আমি সবসময় রুলস শিখাই না কাউকে, সবসময় আমি আগে এক্সাম্পল শিখাই, দেন হচ্ছে সেটা থেকে রুলসটা সে অটোমেটিক বুঝে ফেলে যে রুলসটা কি বলছে। তো এটাও সেম ভাবে আমি একটু এক্সাম্পল দিই। ধরো এখানে লিখে আছে, ধরো এ আছে হচ্ছে তোমার 1 2, এ আছে হচ্ছে 3 4। যখন আমরা a ইনটু b মানে কার্তসীয় গুণজ বলতে কি বোঝায়, দুইটা সেটের গুণ, দুইটা সেটের বা তিনটা সেটের, মানে সেটের গুণ, এক কথা সেটের গুণ করতে হবে, সেটা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, যে কোনোটা হইতে পারে, সেটের গুণ করতে হবে। সেটের গুণ কিভাবে করবো আর করবো আমরা, আগে ধরো এ সেটের সাথে বি সেটের গুণ করতে বলছে, কি বলছে, এ সেটের সাথে বি সেটের গুণ করতে বলছে। আমরা জানি সেট লেখার পূর্বে অবশ্যই আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তো যেটাই হোক গুণফল তো একটা সেটই হবে, তাই না, সেই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি। কি দিছি আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিছি, যেহেতু সেট দেখার ক্ষেত্রে সবার প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু সেটটা ভুল হবে। তো যেহেতু a ইনটু b করছি, তার মানে কি এই a এর প্রথম সংখ্যার সাথে b এর প্রথম সংখ্যা গুণ হবে প্রথমে, আবার কি করতে হবে, আবার a এর প্রথম সংখ্যার সাথে b এর দ্বিতীয় সংখ্যা গুণ করতে হবে, যেহেতু দুইটা উপাদানই আছে। আবার যদি তৃতীয় সংখ্যা থাকতো তাহলে এর প্রথম সংখ্যার সাথে আবার b এর তৃতীয় সংখ্যা গুণ করতে হবে। আগে এটা লিখে ফল লিখবো, মানে a ইনটু 2 লিখবো আমরা, সরি a ইনটু 3 লিখবো, কারণ কি বলছিলাম, a এর প্রথম সংখ্যা মানে 1, এর সাথে b এর প্রথম সংখ্যা 3 গুণ করতে হবে। এরপর কি লিখবো, এর প্রথম সংখ্যা কি ছিল, 1 ছিল না, এর প্রথম সংখ্যার সাথে আবার আমাদের হচ্ছে b এর দ্বিতীয় সংখ্যা গুণ করতে হয়, মানে কি হবে a ইনটু 4। যেহেতু প্রথম সংখ্যা নিয়ে কাজ করা শেষ, আমরা এবার কিসে যাব, দ্বিতীয় সংখ্যায় যাব, দ্বিতীয় সংখ্যাতে যাব। আবার সেই সেম নিয়ম, যেহেতু এর সাথে বি এর গুণ করতেছে, এর যেহেতু প্রথমে আছে, যদি বি এর সাথে এর গুণ করতাম তাহলে দেখা গেছে এগুলোতে কাজ করতে হতো, জাস্ট এখানে একটা সংখ্যা এটা সংখ্যা গুণ করলে হইতো। এখন কি করতে হতো দেখো, আবার সেম কাজ করবো, যেমন বি এর দ্বিতীয় সংখ্যার সাথে এর প্রথম সংখ্যা গুণ করবো, আবার বি এর দ্বিতীয় সংখ্যার সাথে এ এর প্রথম সংখ্যার সাথে বি এর প্রথম সংখ্যা গুণ করবো, আবার এ এর দ্বিতীয় সংখ্যার সাথে বি এর দ্বিতীয় সংখ্যা গুণ করবো, লিখবো। তার মানে কি লিখবো, কমা দিয়ে লিখবো আমরা 2 ইনটু 3 2 ইনটু 4, শেষ। জাস্ট অ্যান্সার বসা দিবা, গুণ করার পর হয়ে যাবে, সেফ কার্তসীয় গুণজ হয়ে যাবে। হ্যাঁ, শেষ, ক্লাস শেষ, আজকের ক্লাস এখানে শেষ। এতক্ষণ হয়তোবা অনেকে ভিডিওতে দেখছো বা দেখো নাই, আমি জানি না, কেউ ফুল দেখছে বা কেউ যার যতটুকু দরকার সে ততটুকু দেখছে, বা যারাই দেখছে তাদেরকে খুব ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসলে আজকে অনেক সমস্যা হয়েছে ফার্স্ট ক্লাস আমার
অনলাইনে, অফলাইনে প্রাইভেট পড়াই, কখনো অনলাইনে প্রাইভেট পড়ানো হয় নাই, ক্লাস নেওয়া হয় নাই, বাট অফলাইনে আমি কন্টিনিউয়াস ক্লাস নেই। শুধু একটু নার্ভাস, অনলাইনে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, একটু নার্ভাস। একটু সমস্যা হয়েছে, দেখা গেছে বোর্ডের মধ্যে যে ফ্লাশটা পড়ছে, আশা করি পরের ক্লাস থেকে ফ্লাশটা থাকবে না, আরো ভালো জিনিস নিয়ে আসবো। কিন্তু আমি তোমার চেষ্টা করবো যে তোমাদের যেহেতু এটা মূলত এসএসসি তো 26 ব্যাচের জন্য ক্লাসটা ছিল, অনেকে রিকোয়েস্ট করতেছিল 26 ব্যাচের জন্য। এখন কথা হচ্ছে 26 ব্যাচ তোমাদের শর্ট সিলেবাস পরীক্ষা হইতেছে। আশা করি শর্ট সিলেবাস প্রত্যেকটা অধ্যায় নিয়ে লেকচার, বেসিক ক্লাস, দেন ওয়ান শর্ট ক্লাস, সিকিউ ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস সব কিছুই পেয়ে যাও আমাদের চ্যানেলে। প্রথম ক্লাস তো একটু কোয়ালিটি তেমন ভালো হয়নি, আশা করি পরবর্তী ক্লাস থেকে কোয়ালিটি হাই কোয়ালিটি আনার চেষ্টা করবো। তোমরা সাপোর্ট করো, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সাপোর্ট করবা, আশা করি তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আর আশা করি পরবর্তী ক্লাসে আমার বোঝানোর লেভেলটা আরো ভালো, আরো হাই হবে। ফার্স্ট শুরু করছি, একটু তো সমস্যা হবে, বুঝোই তো। পরবর্তী ক্লাসে আরো হাই, আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো আশা করি আমার কথা। তো এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কোনো অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো, আশা করি সবাই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানবা তোমাদের সমস্যা কি আসলে সলভ হয়েছে কিনা, বা আমার কোথায় আরো উন্নতি করা দরকার, একটু কমেন্ট করে জানাই দিবা তোমরা। ওকে, তো সবাই ভালো থেকো, সকলকে বিদায়।